দেখো, এটা হচ্ছে আজকে যেটা করাবো সেটা হচ্ছে সলিউশনে আমাদের 12 নাম্বার লেকচার। আমাদের অ্যাকচুয়ালি এই লেকচারগুলোতে আমাদের কি চলছে সেটা হচ্ছে মেনলি চলছে কলিগেটিভ প্রপার্টি, যে চারখানা কলিগেটিভ প্রপার্টি আছে ওই চারটে কলিগেটিভ প্রপার্টিকে আমরা আরও ডিটেলসে ডিসকাস করছি। অলরেডি আমাদের কি হয়ে গেছে অলরেডি না, আপেক্ষিক বাষ্পচাপের অবনমন বা রিলেটিভ লোয়ারিং ভেপর প্রেশার, যাকে ডেলপি বাই পি নট দ্বারা অ্যাকচুয়ালি সূচিত করা হয়েছিল। আর কি 2 নাম্বার, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, যাকে ডেল টিবি দ্বারা সূচিত করা হয়েছিল। আর কি না, আর বলতে পারি সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা হচ্ছে কি না হিমাঙ্কের অবনমন। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টির লাস্ট টপিক, এবং বলতে পারো এই চ্যাপ্টারের লাস্ট টপিকের দিকে এগোচ্ছি। সেখানে মেনলি আজকে আমরা ডিসকাস করব 4 নম্বর কলিগেটিভ প্রপার্টি, যেটা খুব ইম্পর্টেন্ট কলিগেটিভ প্রপার্টির মধ্যে একটা। দেখো এখানে অ্যাকচুয়ালি কি আছে না, 4 নম্বর যে কলিগেটিভ প্রপার্টিটা আছে সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার বা সংক্ষেপে লিখছি ওএস, অসমোটিক প্রেসার, খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই অসমোটিক প্রেসার আগে জানতে হবে অসমোটিক জিনিসটা কী বা অসমোসিস জিনিসটা কী অ্যাকচুয়ালি, বা বাংলায় একে বলা হয় অভিশ্রাবণ। এই অভিশ্রাবণ জিনিসটা অ্যাকচুয়ালি কী সেটা জানতে হবে। প্রথমে আসি, ধরো কি আছে না, একটা কন্টেনার আছে। ধরো এই কন্টেনারের মধ্যে কি করেছি না, একটা ধরো এখানে কি করেছি, একটা কোনো পদার্থ রেখেছি, ঠিক আছে। কোনো ধরো একটা সেল আছে, সেল আছে, আর বাইরে কি আছে দেখা গেল বাইরে কোনো একটা সলভেন্ট আছে বা ওয়াটার আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হয় না, সলভেন্টটা অ্যাকচুয়ালি এই সেলের মধ্যে অ্যাকচুয়ালি ঢুকতে শুরু করে। এই সলভেন্টটা অ্যাকচুয়ালি কী হয়, সেলের মধ্যে ঢুকতে শুরু করে। কেন ঢুকতে শুরু করে তার কারণটা হচ্ছে মেনলি এই সেলের যে অ্যাকচুয়ালি সেল বা কোষ, এই কোষের উপরে একটা কোষ পর্দা থাকে। এই কোষ পর্দাটা অ্যাকচুয়ালি কী হয়, একটা অর্ধভেদ্য পর্দা বা একে বলা হয় সেমি পারমেবল মেমব্রেন। অর্ধভেদ্য যে পর্দা, এই পর্দাটাকে ভেদ করে কী হয়, সলভেন্ট আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যায়। যদি আরও একটু যদি আমি সিম্পলভাবে বলি, ধরো এরকম টাইপের আমি একটা কন্টেনার নিয়েছি, এরকম টাইপের একটা আমি কন্টেনার নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এরকম টাইপের একটা কন্টেনার নেওয়ার চেষ্টা করেছি। এই কন্টেনারে কি আছে, এইখানে একটা পর্দা লাগিয়ে দিয়েছে, অর্ধভেদ্য পর্দা, বা একে সংক্ষেপে বলা হয় এসপিএম, অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমেবল মেমব্রেন। এই অর্ধভেদ্য পর্দা কাকে বলে, কোশ্চেন হতে পারে যে অর্ধভেদ্য পর্দা কাকে বলে। অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা যার মধ্যে দিয়ে শুধুমাত্র সলভেন্টই প্রবেশ করতে পারে, কোনো সলিউট যেতে পারবে না। তাহলে অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা যে পর্দার মধ্যে দিয়ে শুধুমাত্র কে প্রবেশ করবে না, শুধুমাত্র প্রবেশ করতে পারবে সেটা হচ্ছে সলভেন্ট। অর্থাৎ এর মধ্যে দিয়ে সলভেন্ট কি করতে পারবে, যাতায়াত করতে পারবে, কিন্তু কোনো সলিউট এর মধ্যে দিয়ে কোনো রকমভাবে যাওয়া আসা করতে পারবে না। সেই ধরনের অ্যাকচুয়ালি পর্দাকে বলা হয় এসপিএম বা সেমি পারমেবল মেমব্রেন, বা বলতে পারি হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তাহলে আবার একবার বলি, অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা যার মধ্যে দিয়ে কি করতে পারবে, শুধুমাত্র সলভেন্ট চলাচল করতে পারবে, কিন্তু কোনো সলিউট চলাচল করতে পারবে না। কি বললাম, বোঝা গেছে? এবার কি করলাম, এই সাইডে, এইটা সাইডে অর্থাৎ কি না এই দিকটাতে, এটাকে দিয়ে দিলাম আমি লেফট সাইড, এটাকে দিলাম আমি রাইট সাইড। এই লেফট সাইডে কি করেছি আমি না,
এইখানে আমি সলভেন্ট, পিওর সলভেন্ট দিয়েছিলাম। পিওর সলভেন্ট আমি কি করেছি, ওয়াটার রেখেছি। আর এই দিকে অ্যাকচুয়ালি কি রেখেছি, এই দিকটাতে রেখেছি আমি, সেটা হচ্ছে সলিউশন, বা বলতে পারি ওয়াটার প্লাস ধরো সুগার আছে। তাহলে আমি বলতে পারি যে সলিউশন, একটার দিকে অ্যাকচুয়ালি রাইট সাইড অ্যাকচুয়ালি সলিউশন রেখেছি, লেফট সাইডে কী রেখেছি, সলভেন্ট। তাহলে সলভেন্টের পার্সেন্টেজ কোন দিকে বেশি? যদি দুদিকেই অ্যাকচুয়ালি একই পরিমাণ রাখি, তাহলে সলভেন্টের পার্সেন্টেজ কোন দিকে বেশি? লেফট সাইডে সলভেন্টের পার্সেন্টেজ বেশি, কারণ সবটাই সলভেন্ট আছে। আর রাইট সাইডে কী আছে, সলিউশন প্লাস সলভেন্ট মিলে অ্যাকচুয়ালি কি, সলভেন্ট প্লাস সলিউট মিলে অ্যাকচুয়ালি কি সলিউশন তৈরি হয়েছে। তাহলে রাইট সাইডে অ্যাকচুয়ালি কী আছে না, সলভেন্টের পার্সেন্টেজ কম। বা এটাও বলতে পারি এই দিককার যা গাঢ়ত্ব আর এই দিককার গাঢ়ত্ব সবসময় কী হয়, বেশি হবে, কারণ সলিউশনের গাঢ়ত্ব সলভেন্টের গাঢ়ত্বর থেকে সবসময় বেশি, কারণ এতে কী আছে, একের বেশি পদার্থ মিশে আছে। তাহলে বলতে পারি ওয়াটার প্লাস সুগার, এই ওয়াটার প্লাস সুগার এই দুটো অ্যাকচুয়ালি যেদিকে আছে, অর্থাৎ সলিউশনের দিকে গাঢ়ত্ব এই সলভেন্টের থেকে বেশি, কারণ সলভেন্টের দিকে অ্যাকচুয়ালি পিওর সলভেন্ট শুধু একটা পদার্থ আছে, আর এখানে যদি একের বেশি পদার্থ আছে, তার মানে কি এর গাঢ়ত্ব কী হবে, বেশি হবে। তাহলে বলতে পারি যে সলিউশনের কনসেন্ট্রেশন সবসময় বেশি হবে সলভেন্টের থেকে, এটা একদম নিয়ম। তাহলে নিয়ম হচ্ছে, অভিস্রাবণটা নিয়ম হচ্ছে সবসময় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাবে। তাহলে কম ঘনত্ব কোন দিকে, কম ঘনত্ব হচ্ছে তোমার এদিকে কম ঘনত্ব, অর্থাৎ লেফট সাইডে, আর রাইট সাইডে ঘনত্ব কি বেশি। তাহলে কি অসমোটিক বা হচ্ছে তোমার অভিস্রাবণ কাকে বলবে, অভিস্রাবণ হচ্ছে যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে সলভেন্ট কী হবে, অর্ধবেদ্য পর্দাকে ভেদ করেই যাবে, অর্থাৎ এদিককার ঘনত্ব কম, এদিককার ঘনত্ব বেশি। তাহলে কী হবে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাবে, কখন যাবে না, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাবে, সেটা হচ্ছে কিনা এসপিএম যে পর্দা আছে এই পর্দাকে ভেদ করে যাবে। অর্থাৎ আমি বলতে পারি এদিক থেকে এদিকে কি হবে, সলভেন্ট, এদিক থেকে এদিকে সলভেন্ট কি হবে, যাবে। এই যে এদিক থেকে এদিকে সলভেন্ট যাচ্ছে, এটা কি বলা হয় অ্যাকচুয়ালি হচ্ছে অভিস্রাবণ। আবার একবার বলি, দেখো আমি কি করেছি, এরকম টাইপের একটা পাত্র নিয়েছি, যে পাত্রটাকে আমি কী করেছি, ভাগ করেছি একটা এসপিএম দ্বারা, অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা দ্বারা কি করেছি, এই কন্টেনারটাকে দুভাগে ভাগ করেছি। লেফট সাইডে আমি রেখেছি কিনা পিওর সলভেন্ট, রাইট সাইডে রেখেছি আমি হচ্ছে সলিউশন। আমি সলভেন্ট এখানে রেখেছি ওয়াটার, আর এদিকে রেখেছি সলিউশন ওয়াটার প্লাস সুগার রেখেছি। এবার কি হয়েছে, যদি আমি কি করি, এর মধ্যে দিয়ে আমি কি করি, যদি দেখি যে পর্দাটা যদি থাকে এরকম, তাহলে দেখব যে এই যে সলভেন্ট যেটা আছে, এই সলভেন্ট কি হয় না, এদিক থেকে এদিকে অ্যাকচুয়ালি যাচ্ছে। কেন না, অসমোটিক প্রেশার বা হচ্ছে অসমোসিস বা হচ্ছে অভিস্রাবণ নিয়ম হচ্ছে যে কম ঘনত্ব থেকে অ্যাকচুয়ালি বেশি ঘনত্বর দিকে অ্যাকচুয়ালি কী হবে, পিওর সলভেন্ট বা বলতে পারি সলভেন্ট যেটা, সেটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাবে এসপিএম পর্দাকে ভেদ করে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এসপিএম যে পর্দা আছে এই পর্দাকে ভেদ করে অ্যাকচুয়ালি কী হবে না, সলভেন্ট কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাওয়াকে বলা হয় অভিস্রাবণ। এবার কোশ্চেন হতে পারে, স্যার কতক্ষণ পর্যন্ত এই সলভেন্ট এদিক থেকে এদিকে যাবে? যখন এই দুটো দিকের অ্যাকচুয়ালি এই যে দুটো অ্যাকচুয়ালি লেফট সাইড রাইট সাইডের ঘনত্ব যখন সমান হয়ে যাবে, যখনই ঘনত্বটা সমান হয়ে যাবে তখনই কী হবে, লেফট থেকে রাইটের দিকে আর যাবে না, মানে অভিস্রাবণটা বন্ধ হয়ে যাবে। তাহলে অভিস্রাবণ কতক্ষণ পর্যন্ত হবে না, দুটো কম্পার্টমেন্টের অ্যাকচুয়ালি বা দুটো দিকের যখন ঘনত্ব যখন সমান হয়ে, যতক্ষণ না সমান না হবে ততক্ষণ কী হবে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাবে। তাহলে যখনই সলভেন্ট দেখে এদিকে যাচ্ছে, এর অ্যাকচুয়ালি এখানে সলভেন্টের অ্যাকচুয়ালি পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, আর সলভেন্টের পরিমাণ বাড়ছে মানে ঘনত্ব আস্তে আস্তে কী হবে, কমবে। কী বললাম, বোঝা গেছে? তাহলে আবার বলি, অভিস্রাবণ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কিনা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যায়। কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কে যায় না, সলভেন্ট যায়।
কারণ সলিড যেতে পারবে না, তার একটাই কারণ এখানে এসপিএম পর্দার মধ্যে দিয়ে শুধুমাত্র কি সলভেন্ট যেতে পারে, কোনো সলিড যেতে পারে না। কি বললাম, বোঝা গেছে? তাহলে আবার বলি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে সলভেন্ট বা দ্রাবক যদি অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে যায়, সেই প্রসেসটাকে বলা হয় অ্যাকচুয়ালি অসমোসিস। এই অসমোসিস কতক্ষণ পর্যন্ত হয় না, দুটো দিকের ঘনত্ব যতক্ষণ না সমান না হবে ততক্ষণ পর্যন্ত যাবে। যে মুহূর্তে অ্যাকচুয়ালি কী হবে, যে মুহূর্তে অ্যাকচুয়ালি দুটো দিকের অ্যাকচুয়ালি ঘনত্ব সমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেটা অসমোসিস অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? এবার কথা হচ্ছে কেন অ্যাকচুয়ালি এটা এদিক থেকে এদিকে যায়। তার একটাই কারণ যে আমি বলতে পারি যে পিওর সলভেন্ট যেটা আছে, পিওর সলভেন্টটা কী হয়, এই অর্ধবেদ্য পর্দার উপরে গিয়ে চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করার ফলে কী হয়, এদিক থেকে এদিকে যায়। অর্থাৎ কোনো জিনিসকে যখন আমি চাপ প্রয়োগ করি, যেদিকে চাপ প্রয়োগ করি সেদিকেই তো যায়। দেখো আমি এটা কী হচ্ছে, সলভেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, নিশ্চয়ই তেমন অর্ধবেদ্য পর্দার এইখানে কী হচ্ছে, চাপ প্রয়োগ করেছে। যদি আমি কী করছি যে অ্যাকচুয়ালি চাপ বা বল প্রয়োগ করেছে, দেখো এই পেনটা আমি দেখো এদিক থেকে এদিকে যাচ্ছে, কখন যাচ্ছে, যখন আমি বলটা এদিকে দিচ্ছি তখন, বা চাপ এদিকে দিচ্ছি তখনই একমাত্র যাচ্ছে। যদি এটা এদিক থেকে এদিকে যে চাপ দিতাম তাহলে খেতে এদিক থেকে এদিকে হতো। তাহলে যেহেতু সলভেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে এই যে অ্যাকচুয়ালি অর্ধবেদ্য পর্দা, এই অর্ধবেদ্য পর্দার এদিক থেকে এদিকে একটা বল বা চাপ প্রয়োগ করছে। কি বললাম, বোঝা গেছে? এই যে পরিমাণ চাপ প্রয়োগ করছে এটাকেই বলা হয় অসমোটিক প্রেশার। অর্থাৎ এই পিওর সলভেন্ট যেটা, এই সলভেন্টটা যখন অ্যাকচুয়ালি কী হচ্ছে, সলিউশনের দিকে যখন যাচ্ছে তখনই কি হয়, এসপিএম পর্দার উপরে একটা বল প্রয়োগ করছে। বল প্রয়োগ না করলে কোনো দিনকে এদিক থেকে এদিকে যেত না। তাহলে এই যে বলটা প্রয়োগ করছে এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি হচ্ছে অসমোটিক প্রেশার। কি বললাম, বোঝা গেছে? এবার এই অসমোটিক প্রেশার আমি কিভাবে নির্ণয় করব, যে কতটা পরিমাণ বল প্রয়োগ করছে এটা কিভাবে নির্ণয় করব। দেখো আমি কি করলাম, এখানে একটা পিস্টন লাগিয়ে দিলাম, পিস্টন লাগিয়েছি। এবার দেখো এর কি হচ্ছে, এদিক থেকে এদিকে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সলভেন্ট বল প্রয়োগ করছে, আর আমি বাইরে থেকে এদিক থেকে এদিকে বল প্রয়োগ করছি। এই বলটা অ্যাকচুয়ালি এইখানে এসে ক্রিয়া করবে, এই বলটা এদিকে এসে ক্রিয়া করবে। দেখো এই বলটা যখনই আমি দিচ্ছি এদিকে যখন ক্রিয়া করছে, দেখো এইখানে অ্যাকচুয়ালি এইদিকে যে বল, এই দুটো বল দেখো বিপরীত দিকে হচ্ছে, ফলে একে অপরকে কী করবে, প্রশমিত করবে। আবার দেখো ভালো করে, অ্যাকচুয়ালি কী হচ্ছে, অসমোটিক প্রেশারটা কী করছে, এদিক থেকে এদিকে ক্রিয়া করছে অসমোটিক প্রেশার। আর আমি এখানে বল প্রয়োগ করছি বাইরে থেকে, এক্সটার্নাল যে প্রেশার, সেই প্রেশারটা আমি বল প্রয়োগ করছি। এই বাইরে থেকে যে এক্সটার্নাল প্রেশার যে বলটা প্রয়োগ করছি, এই বলটা অ্যাকচুয়ালি কোন দিকে ক্রিয়া করছে, এই দিকে। দেখে একটা অপরটা কী হচ্ছে, বিপরীত দিকে। কারণ অ্যাকচুয়ালি এই যে বলটা প্রয়োগ করছে, এই বলটা এখানে আসবে, তো এদিকে অ্যাকচুয়ালি কী হবে, বলটা এদিকে যাবে। ঠিক আছে, এই যে বলটা এদিকে যাচ্ছে, ফলে কী হচ্ছে, একটা বল অন্য বলের কী হচ্ছে, বিপরীত, ফলে একে অপরকে কী হচ্ছে, প্রশমিত করবে। অর্থাৎ যখনই প্রশমিত করবে, অর্থাৎ কি না, এই বলটাকে দেখো কী করছে, এই বলটা প্রশমিত করছে মানে আমি বলতে পারি এই যে অ্যাকচুয়ালি অভিস্রাবণ, এই অভিস্রাবণটা আগে যতটা পরিমাণ অ্যাকচুয়ালি সলভেন্ট এদিক থেকে এদিকে আসছিল, এখন পরিমাণটা কী হবে, কমে যাবে। কারণ অ্যাকচুয়ালি এই যে বল, এই যে এইদিকে অ্যাকচুয়ালি যে অভিস্রাবণ যে বলটা প্রয়োগ করছে এদিকে, এই বলটাকে দেখো, এই বলটা এক্সটার্নাল বলটা অ্যাকচুয়ালি কী করছে, প্রশমিত করছে। যখনই প্রশমিত করছে এখানে বলের পরিমাণ আস্তে আস্তে কী হবে, কমবে। তো যখনই বলের পরিমাণ কমে যাবে তখনই অ্যাকচুয়ালি বলতে পারি যে অ্যাকচুয়ালি সলভেন্ট এদিক থেকে এদিকে যাওয়া বন্ধ হয়, মানে অ্যাকচুয়ালি কি অভিস্রাবণটা আস্তে আস্তে কমবে। অর্থাৎ আমি কি করলাম, আর একটু বল প্রয়োগ করলাম, আর একটু বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করতে করতে যখন কী হবে, এই দুটো বল সমান হয়ে যাবে, অর্থাৎ এদিকে অভিস্রাবণ চাপ কাজ করছে, অভিস্রাবণ বল বা অভিস্রাবণ চাপ কাজ করছে, আর এদিকে আমি কি করছি না, এদিকে এক্সটার্নাল প্রেশার আমি দিচ্ছি। এই এক্সটার্নাল প্রেশার যখন দুটো অ্যাকচুয়ালি কী হবে, একে অপরের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কী হবে, এই যে অ্যাকচুয়ালি অভিস্রাবণ, এই অভিস্রাবণটা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে যে মুহূর্তে অভিস্রাবণটা বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমি কি বলতে পারি না, সেই মুহূর্তে যে মুহূর্তে অভিস্রাবণটা বন্ধ হয়ে যাচ্ছে, যে মুহূর্তটা, যে বলটা প্রয়োগ করলে এখানে অভিস্রাবণ অ্যাকচুয়ালি প্রসেসটা বন্ধ হয়ে যাচ্ছে, সেইটা কি অ্যাকচুয়ালি এই অভিস্রাবণ চাপের সঙ্গে কি সমান।
অভিস্রাবণ চাপের সঙ্গে সমান হচ্ছে বলেই তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই বলটাকে পুরোপুরি প্রশমিত করতে পারছে। আর এটা কি, এটা এক্সটার্নাল প্রেশার এদিকে কাজ করছে আর এদিকে কি অভিস্রাবণ চাপ কাজ করছে। এই দুটো বল যখন সমান হয়ে যাবে তখন কি হবে, এদিক থেকে এদিকে যাবে না, তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে না মানেই অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে, দুটো বল সমান। তাহলে এই যে এক্সটার্নাল যে অ্যাকচুয়ালি বলটা, যেটা আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে যে এক্সটার্নাল বলটা আমি ক্রিয়া করেছি, এই এক্সটার্নাল বলটাই অ্যাকচুয়ালি হচ্ছে অভিস্রাবণ চাপ। কি বললাম, বোঝা গেছে? আবার একবার দেখো যে এদিক থেকে এদিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে অভিস্রাবণ চাপ, আর এদিক থেকে এদিকে যেটা করছে সেটা হচ্ছে কি, অর্থাৎ এদিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে কি না বাইরের এক্সটার্নাল প্রেশার। যখন দুটো সমান হয়ে যাবে তখন অভিস্রাবণ কী হয়ে যায়, বন্ধ। তাহলে বাইরে যে চাপটা দিলে অ্যাকচুয়ালি অভিস্রাবণ বন্ধ হচ্ছে ওটা অ্যাকচুয়ালি কি অভিস্রাবণ চাপ। কি বললাম, বোঝা গেছে? তাহলে অভিস্রাবণ চাপ অ্যাকচুয়ালি কীভাবে নির্ণয় করা হয়, বোঝা গেছে? এখানে এক্সটার্নাল প্রেশার একটু একটু করে বাড়াতে যখনই দেখব অভিস্রাবণটা বন্ধ হয়ে গেছে বা অভিস্রাবণ চাপের সঙ্গে সমান হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে অভিস্রাবণটা, তাহলে অভিস্রাবণ যখনই বন্ধ হয়ে গেছে মানে কি, যে এখানকার চাপটা অভিস্রাবণ চাপের সঙ্গে সমান, তাহলে এই চাপটা অ্যাকচুয়ালি অভিস্রাবণ চাপ। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে অভিস্রাবণ চাপ বা অসমোটিক প্রেশার একে অ্যাকচুয়ালি পাই দ্বারা সূচিত করা হয়, পাই। তাহলে এই এক্সটার্নাল যে প্রেশার, এই প্রেশারটা অ্যাকচুয়ালি পায়ের সঙ্গে সমান। তাহলে অসমোটিক প্রেশার সম্বন্ধে তোমাদের আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে। অসমোটিক প্রেশার অ্যাকচুয়ালি কি না, একদম সোজা ভাষায় বললে অ্যাকচুয়ালি কী হয় না, পিওর সলভেন্টটা যখন সলিউশনের দিকে যাচ্ছে অর্ধবেদ্য পর্দার উপর একটা বল প্রয়োগ করছে, যে বলটা প্রয়োগ করছে ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি না অভিস্রাবণ চাপ বা অসমোটিক প্রেশার। ওটা নির্ণয় করছিলাম কী হবে না, এখানে চাপ প্রয়োগ করে যখন এদিককার চাপ আর এদিককার চাপ দুটো যখন সমান হয়ে যায় তখন কিছু অভিস্রাবণ পদ্ধতিটা কী হয়ে যাচ্ছে বা প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে চাপ প্রয়োগ করলে অভিস্রাবণটা বন্ধ হচ্ছে সেই চাপটা অ্যাকচুয়ালি অভিস্রাবণ চাপের সঙ্গে সমান, তার জন্যই তো বন্ধ হচ্ছে, কারণ একে অপরকে প্রশমিত করতে পারছে। কি বললাম, বোঝা গেছে? এবার আমরা আসছি, এটা হচ্ছে অসমোটিক প্রেশার। এবার আমরা 2 নম্বর পয়েন্ট ডিসকাস করছি, সেটা হচ্ছে রিভার্স অসমোটিক প্রেশার। বা একে ROS বলে, রিভার্স অসমোটিক প্রেশার। দেখো, রিভার্স অসমোটিক প্রেশার মানে কি, এইখানে আমি এই অভিস্রাবণ চাপ যেটা দিচ্ছে সেই পর্যন্ত দিলে অ্যাকচুয়ালি কী হচ্ছিল না, এখানে এক্সটার্নাল প্রেশার যেটা আছে এই এক্সটার্নাল প্রেশারটা অ্যাকচুয়ালি যদি এরকম হয়, এক্সটার্নালের সঙ্গে যদি পাই সমান হয়ে যায়, এক্সটার্নাল প্রেশারের সঙ্গে যদি পাই সমান হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কি অভিস্রাবণটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যদি এরকম ঘটনা হয় এক্সটার্নাল প্রেশারটা কি হয়ে গেছে পায়ের থেকে বেশি, অর্থাৎ এখানে অভিস্রাবণ চাপ তুমি যা দিচ্ছ, যা তৈরি হচ্ছে তার থেকে তুমি এক্সটার্নাল প্রেশারটা বেশি দিয়েছো। যদি এক্সটার্নাল প্রেশারটা বেশি হয় তাহলে কি হবে, তখন এইটার থেকে এটাকে আমি বলছি পাই, এটাকে বলছি এক্সটার্নাল প্রেশার। তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, এক্সটার্নাল প্রেশার যেটা সেটা অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে এক্সটার্নাল প্রেশার বেড়ে গেলে সলিউশনের দিক থেকে যেটা সলভেন্ট আছে, সলিউশনের দিকে যে সলভেন্ট, এই সলিউশনের দিকে যে সলভেন্ট আছে সেই সলভেন্ট অ্যাকচুয়ালি কী হবে, এই পিওর সলভেন্টের দিকে যাবে। অর্থাৎ বেশি ঘনত্ব থেকে অ্যাকচুয়ালি দেখো সলভেন্ট বা দ্রাবক সেটা দেখো কম ঘনত্বের দিকে সলভেন্টের দিকে যাবে, সে অর্ধভেদ্য পর্দাকে ভেদ করে। অ্যাকচুয়ালি অভিস্রাবণ চাপের সংজ্ঞা কী ছিল, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে অ্যাকচুয়ালি কী হবে, দ্রাবক অর্ধভেদ্য পর্দা ভেদ করে যাবে। কিন্তু এক্ষেত্রে এক্সটার্নাল প্রেশারটা বেশি হলে কি হচ্ছে না, বেশি ঘনত্ব থেকে অ্যাকচুয়ালি দেখো সলিউশনের দিক থেকে অ্যাকচুয়ালি কী হচ্ছে, সলিউশনের দিক থেকে সলভেন্ট অর্ধভেদ্য পর্দাকে ভেদ করে কম ঘনত্বের দিকে যাচ্ছে। তাহলে দেখো ঠিক অসমোটিক অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি অভিস্রাবণের ঠিক দেখো উল্টো, দেখো তাহলে অভিস্রাবণের উল্টো তাহলে সেটাকেই বলা হচ্ছে রিভার্স অসমোটিক প্রেশার বা রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস জিনিসটা কখন হয় না, যখন অ্যাকচুয়ালি
এই দুটোর অ্যাকচুয়ালি যদি কী হয় না, এখানে যে অভিশ্রাবণ যে বলটা কাজ করছে সেই বলের থেকে যদি এক্সটার্নাল বলটা যদি বেশি হয়ে যায়, তখন কি হবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে অ্যাকচুয়ালি কী হবে না, সলভেন্ট অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে যাবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? অ্যাকচুয়ালি অভিশ্রাবণ কি, অভিশ্রাবণ হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়া, সলভেন্ট যাওয়া। কিন্তু এক্ষেত্রে চাপ এখানে বেশি হলে, এক্সটার্নাল প্রেসারটা বেশি হলে কী হচ্ছিল, বেশি ঘনত্ব থেকে সলভেন্ট অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে কী হচ্ছিল, কম ঘনত্বের দিকে যাচ্ছে। তাহলে কি উল্টো হচ্ছে, এই জন্য একে বলা হয় রিভার্স অসমোসিস। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো দেখো এবার আমরা তিনটে টার্ম শিখব। একটা হচ্ছে আইসোটোনিক, 2 নাম্বার হচ্ছে হাইপারটোনিক, আর 3 নাম্বার হচ্ছে হাইপোটোনিক। আইসোটোনিক, হাইপারটোনিক আর হাইপোটোনিক, তিনটে জিনিস দেখাবো। আইসোটোনিক কাকে বলে? আইসো কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সমান। ধরো দুটো কন্টেনার আছে, এ একটা কন্টেনার, এ একটা কন্টেনার। এই দুটো কন্টেনারে ধরো যে পদার্থ আছে, এ পদার্থ আর বি পদার্থ আছে দুটো কন্টেনারে। এই দুটো কন্টেনারে যে দুটো পদার্থ আছে, যদি দুজনার যদি অভিশ্রাবণ চাপ সমান হয়ে যায়, তখন তাকে বলবো আমি আইসোটোনিক। অর্থাৎ দুটো পদার্থের যদি অভিশ্রাবণ চাপ যদি সমান হয়ে যায়, তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো আইসোটোনিক। কি বললাম, বোঝা গেছে? হাইপার কাকে বলবো? যদি একটার বেশি, ধরো বি এর বেশি এর কম, যদি বি এর অভিশ্রাবণ চাপ মানে পাই বি গ্রেটার দেন ধরো পাই এ, তাহলে যে বেশি তাকে কি বলবো, এই কমের সাপেক্ষে এ হচ্ছে হাইপার। হাইপার কথাটার মানে বলে না হাইপার টেনশন, হাইপার পার কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে বেড়ে যাওয়া। হাইপার টেনশন মানে যাদের অ্যাকচুয়ালি কী হয়, রক্তচাপ বেশি হয় তাদেরকে বলা হাইপার টেনশন। পার কথার মানে অ্যাকচুয়ালি বেড়ে যাওয়া। তাহলে যে দ্রবণটার অভিশ্রাবণ চাপ বেশি তাকে কি করব, কম যে তার সাপেক্ষে তাকে বলবো হাইপারটোনিক। কি বললাম, বোঝা গেছে? ঠিক একই রকমভাবে যে কম, এর কম, একে অ্যাকচুয়ালি বেশির সাপেক্ষে বলবো হাইপোটোনিক। হাইপো কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কম, হাইপার কথাটার মানে হচ্ছে বেশি। তাহলে আইসোটোনিক মানে দুটো সমান, দুটো দ্রবণের অভিশ্রাবণ চাপ যদি সমান হয় তখন তাকে বলবো যদি সমান হয় তখন তাকে বলবো আইসোটোনিক। যার বেশি হবে তাকে বলবো হাইপারটোনিক, যার কম হবে তাকে বলবো হাইপোটোনিক। আশা করি তিনটে টার্ম ক্লিয়ার হয়েছে। এটা অ্যাকচুয়ালি তুলনা, যদি দুজনার সমান হয়, দুটো দ্রবণেই যদি অভিশ্রাবণ চাপ সমান হয় তাকে আইসোটোনিক, যার বেশি হবে তাকে হাইপারটোনিক, যার কম হবে তাকে কি বলবো, হাইপোটোনিক। হয়েছে? এবার দেখো রাউলসের ল অনুযায়ী এই পাই অভিশ্রাবণ চাপ এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এটা নির্ভর করে দুটো বিষয়ের উপর মেনলি নির্ভর করে। একটা হচ্ছে এই যে দ্রবণ যেটা আছে, এই দ্রবণের যে গাঢ়ত্ব, এই যে দ্রবণ এখানে নিয়েছি, এই দ্রবণের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বের উপরে নির্ভর করে। দুটো বিষয়ের উপরে পাই নির্ভর করে। একটা হচ্ছে দ্রবণের গাঢ়ত্বের উপরে, আর একটা হচ্ছে পরিবেশের যে টেম্পারেচার, এই টেম্পারেচারের উপর নির্ভর করে। দুটো বিষয়ের উপরে নির্ভর করে পাই। কি কি না, পাই অ্যাকচুয়ালি নির্ভর করে দ্রবণের গাঢ়ত্বের উপরে, আর কিসের উপর নির্ভর করে, এই যে পরিবেশে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা করছি সেই পরিবেশের টেম্পারেচারের উপরে। তাহলে রাউলসের ল বলছে দ্রবণের গাঢ়ত্ব যত বেশি হবে তত অ্যাকচুয়ালি অভিশ্রাবণ চাপ বেশি হবে। তাহলে বলতে পারি রাউলসের ফার্স্ট ল থেকে বলছে, ফার্স্ট ল বলছে পাই ভ্যারিজিয়াস সি, অর্থাৎ অভিশ্রাবণ চাপ কি হচ্ছে, এই দ্রবণের যে অ্যাকচুয়ালি গাঢ়ত্ব, এই গাঢ়ত্বের সঙ্গে নির্ভর করে। আর এই গাঢ়ত্বটা সবসময় মনে রাখবে, এই গাঢ়ত্বটা সবসময় মোলারিটিতে আছে। গাঢ়ত্বের তো অনেক একক হয়, তাহলে গাঢ়ত্বের এককটা সবসময় মনে রাখবে, এটা যেন মোলারিটিতে আছে না, পাই ভ্যারিজিয়াস সি। আর এই গাঢ়ত্বের ইউনিট কি, মোলারিটি। ঠিক আছে? আর কি বলছে, যদি পরিবেশের এই যে বাইরের যে টেম্পারেচার, এই টেম্পারেচারের সঙ্গে অভিশ্রাবণ চাপ এটাও সমানুপাতিক, অর্থাৎ কি না পাই ভ্যারিজিয়াস টি, এটা হচ্ছে সেকেন্ড ল, পাই ভ্যারিজিয়াস টি।
তাহলে দুটো লকে যদি একসঙ্গে করি তাহলে বলতে পারি তো পাই ভ্যারেজিয়াস সিটি। একে যদি আমি সমান করি তাহলে কি বলতে পারি, পাই ইকুয়াল টু কে দিলাম কে সিটি। ঠিক আছে, এই কেটাকে আমি কি বলতে পারি, কনস্ট্যান্ট। দেখো মোলারিটি, এই সি মোলারিটি, এই মোলারিটিকে আমি বলতে পারি তো এন বাই ভি। ভিটা কি, ভিটা অবশ্যই এটা সলিউশনের ভি, আর এন টাকার সলিউট। ঠিক আছে, তাহলে বলতে পারি তো, তাহলে পাই ইকুয়াল টু কে, সি কে এইভাবে লিখতে পারি, সি কে এইভাবে লিখলাম এন বাই ভি টি। এটাকে এদিকে নিয়ে এলাম, পাই ভি ইকুয়াল টু হচ্ছে এন কে টি। এই পাই এটা অ্যাকচুয়ালি কি, অভিশ্রবণ চাপ, তো চাপ মানে তো প্রেশার, আর প্রেশার মানে অ্যাকচুয়ালি কি, যে পি দ্বারা সূচিত করতে পারি। তাহলে এটা হচ্ছে চাপ মানে পি, এটা হচ্ছে ভি, এটা এন, এটা টি। তাহলে দেখো সে গ্যাসের, আইডিয়াল গ্যাসের সূত্র অনুযায়ী পিভি ইকুয়াল টু এনআর টি বলতে পারি, যেখানে পাই যেটা এটা অ্যাকচুয়ালি পি আর ভি এন দেখতে পাচ্ছি। আর এখানে তাহলে বলতে পারি যদি এইটা ইকুয়েশান, এই ইকুয়েশনের সঙ্গে যদি সমান করি তাহলে কে ইকুয়াল টু আর, এই দুটো ইকুয়েশান, এটা 1 নম্বর ইকুয়েশান, এটা ধরে দিলাম 2 নম্বর ইকুয়েশান। দুটো ইকুয়েশানকে যদি আমি তুলনা করি তাহলে কে ইকুয়াল টু আই, কে ইকুয়াল টু আর। তাহলে বলতে পারি তো যে পাই ইকুয়াল টু কে এর জায়গায় আর বসিয়ে দিলাম, সি আর টি। এটা হচ্ছে ফর্মুলা, কিসের ফর্মুলা, এটা পাই বার করার ফর্মুলা। এবং এটাও বলে দিই এখানে, যেহেতু এখানে আই নেই, আই না থাকা মানে যে সলিউটটা আমি ইউজ করছি সেই সলিউটটা অ্যাকচুয়ালি কি, ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হবে না এমন সলিউট আছে। যদি এরকম সলিউট আমি দিই যে ডিসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড হয়েছে এমন সলিউট যদি আমি যোগ করি তাহলে সেটা হবে কি, পাই ইকুয়াল টু আই সি আর টি। এটা কখন ইউজ করব, এটা ইউজ করব হচ্ছে যখন কোনো সলিউট বা সলভেন্ট কী হবে না, দ্রবণে গিয়ে অ্যাকচুয়ালি কী হবে, ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হবে, তখন আই এটা ইউজ করব। আর এটাও ইউজ করব কখন, যখন ডিসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড হবে না। বা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, যখন ডিসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড হবে না তখন আই ইকুয়াল টু 1, আর যখন ডিসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড হবে আর তখন আই নট ইকুয়াল টু 1, তখন আয়ের ভ্যালুটা বার করব। কি বললাম, বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে। এবার দেখো এখানে অ্যাকচুয়ালি অঙ্ক যখন করব তার আগে একটুখানি বলে দিই, এখানে 3টে জিনিস আছে, পাই সি আর টি। দেখো সি তো সবসময় দেখতে পাচ্ছ যে মোলারিটি মানে ক্যাপিটাল এম এ ইউজ করব। ক্যাপিটাল এম মানে এখানে সবসময় ইউনিট কী হবে, মোল পার লিটার, সবসময়ের জন্য কোনো পার্থক্য নেই, মোল পার লিটার। এবার টি, এই টি হচ্ছে অ্যাকচুয়ালি সবসময় কেলভিনে বসাবো, কেমিস্ট্রির যে কোনো অঙ্ক টি সবসময় কিসে বসায়, কেলভিনে। এবার দেখো এই দুটো ইউনিট সবসময় ফিক্সড। এবার আর, এই আর এর ইউনিটের উপর অ্যাকচুয়ালি কি হবে না, এই পাই নির্ভর করবে। ঠিক আছে, এই আর এর ইউনিট যদি আমি কি করি, আর এর ইউনিট যেটা, এই ইউনিটটা যদি আমি লিটার অ্যাটমসফিয়ারে বসাই, আর এর ইউনিট লিটার অ্যাটমসফিয়ারের মান কত, 0.0821, বা এটা কি বলতে পারি 1/12। যদি এটা বসাই, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, পায়ের যে ইউনিটটা হবে সেই ইউনিটটা হবে অ্যাটমসফিয়ার। কি বললাম, বোঝা গেছে? পায়ের ইউনিটটা কী হবে, অ্যাটমসফিয়ার। এই একটা গল্প। আরেকটু এটাকে আমি একটু যদি ভেঙে লিখি অঙ্ক, এটাকে ফর্মুলাটাকে, পাই ইকুয়াল টু আই, সিটাকে এরকম লিখতে পারি তো এন বাই ভি আর টি। আর তাহলে এখানে কী হবে, ভি যে ইউনিট সেই ভি এর ইউনিটটা হবে লিটারে। আবার বলি,
সিটাকে আমি যদি ভেঙে লিখলাম এন বাই ভি, এনের হচ্ছে সলিউট দেওয়া আছে, আর আর এর ইউনিট হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে যদি বসায়, পায়ের ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার, ভি এর ইউনিট কী থাকবে লিটারে। যদি এরকম হয়, যদি টেম্পারেচার আমি সেই কেলভিনই বসিয়েছি, আর এর ইউনিট যদি আমি কি করেছি, আর এর যে ইউনিট সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বসিয়েছি, নিউটন মিটার স্কোয়ার, বা এটাকে মানটা কত, এর মান হচ্ছে 8.1, ঠিক আছে। এটা যদি এসআই এককে বসায় তাহলে পায়ের একক হবে অ্যাকচুয়ালি পাস্কেল, আর ভি এর একক যেটা বসাবো এইটা বসাবো অ্যাকচুয়ালি মিটার কিউবে বসাবো, ভি এর ইউনিট কিসে বসাবো, মিটার কিউবে, ঠিক আছে। এই টাইপের অ্যাকচুয়ালি ক্যালকুলেশন, সেগুলো একটুখানি দেখে নিও ইউনিটগুলো। তবে বেশিরভাগ ক্যালকুলেশন কী হবে, এই ইউনিটে করার চেষ্টা করব, এই ইউনিটটাতে বেশিরভাগ ক্যালকুলেশন এই ইউনিটই হবে। কিন্তু যদি বলে যে পাস্কেলে বার করো তখন এটা করব, ঠিক আছে। আর একটুখানি বলে দিই, ধরো একটা কন্টেনারের মধ্যে কি হচ্ছে, ধরো এই কন্টেনার ধরো ওয়াটার আছে, এর মধ্যে আমি কি করছি, একাধিক সলিউট আমি ইউজ করছি। কি করলাম, একবার দেখা গেল সুগার ইউজ করলাম, আর একবার দেখা গেল আমি কি করলাম না NaCl ইউজ করেছি, NaCl। ধরো এই কন্টেনারের মধ্যে কী করছি, একাধিক অ্যাকচুয়ালি সলিড ইউজ করেছি, তখন অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করবো দেখো ফর্মুলাটা। তাহলে ফর্মুলা দেখো আমি বলতে পারি পাই ইকুয়াল টু, দেখো কীভাবে বার করবো, দেখো পাই ইকুয়াল টু CRT, তো তাহলে পাই ইকুয়াল টু এই ফর্মুলাটা কীভাবে লাগাবো, দেখো ICRT করছি, কারণ আয়ের মান সবসময় ধরেই করছি ক্যালকুলেশন। তাহলে কী করবো দেখো, দেখো এখানে আমি করলাম কি I ইন্টু N সুগার হয়েছে, প্লাস I ইন্টু NaCl বাই VRT। তাহলে এখানে যতগুলো সলিউট থাকবে প্রত্যেকটা সলিউটের মোল করব, তার সঙ্গে আই গুণ করব। সুগারের ক্ষেত্রে সুগার কি কোনো ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হবে, সুগার কোনো ডিসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড হবে না। তা সুগার ডিসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড হচ্ছে না মানে আয়ের ভ্যালু এখানে 1, আর NaCl ডিসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড হচ্ছে মানে এখানে আমি যদি আলফা দেওয়া থাকে তাহলে এখান থেকে আয়ের ভ্যালু বার করতে পারবো, বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করব, হয়ে গেল। এই একটা হতে পারে। তাহলে বলতে পারি এখানে যতগুলো পদার্থ থাকবে, ধরো এরকম একটা কন্টেনার আছে, ধরো ওয়াটারের সঙ্গে আমি কী মিশিয়েছি না সুগার, প্লাস ধরো NaCl, প্লাস ধরো CaCl2, প্লাস ধরো গ্লুকোজ। তাহলে পাই বার করবো কী করে, পাই ইকুয়াল টু I ইন্টু N সুগার প্লাস I ইন্টু NaCl প্লাস I ইন্টু I ইন্টু NaCl2 প্লাস I ইন্টু N সুগার বাই VRT, যেখানে সুগার আর হচ্ছে তোমার এটা হচ্ছে সুগার, এটা গ্লুকোজ আছে, সরি গ্লুকোজ এবং সুগার, এদের দুজনাকে তায়ের ভ্যালু 1, আর এদের দুজনাকে তায়ের ভ্যালু কোনো একটা থাকবে, সেটা অঙ্কে যখন হবে অঙ্ক থেকে বার করে নেবো, কিছু না কিছু বলে দেবে, এই দুজনে আলফা বলে দিতে বার করতে পারবো, ঠিক আছে। এই একটা টাইপের হতে পারে। আর একটা টাইপের অঙ্ক, ধরো এই একটা কন্টেনার আছে, এখানে হচ্ছে ওয়াটার প্লাস NaCl আছে, আর আরেকটা কন্টেনার আছে সেখানে আছে ধরো ওয়াটার প্লাস গ্লুকোজ আছে। এই দুটো কন্টেনারকে কী করলাম, আমি মিশিয়ে দিলাম। এটার অ্যাকচুয়ালি আয়তন হচ্ছে V1 আর এর আয়তন ধরে নিলাম V2। মিশিয়ে একটা কী করলাম, এই দুটোকে মিশিয়ে আমি একটা কন্টেনার করলাম। সেই কন্টেনার অভিস্রাবণ চাপ কত, খুব সিম্পলভাবে বার করবো। দেখো পাই ইকুয়াল টু আমরা করবো, দেখো এইখানে NaCl এর একটা সলিউট থাকবে, তাহলে ঠিক একই রকমভাবে করবো I ইন্টু NaCl প্লাস I ইন্টু N গ্লুকোজ বাই V1 প্লাস V2 RT।
অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কি ভি টোটাল, এটাকে লিখতে পারি ভি টোটাল। টোটাল এখানে কত ভি ওয়ান প্লাস ভি টু, যদি তিনটে কন্টেন্ট থাকতো একই রকমভাবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি করতাম। ধর এখানে আর একটা কন্টেন্ট আছে, সেখানে দেখা গেলো এনে CaCl2 আছে, তাহলে কী করবো আই এন NaCl প্লাস আই এন গ্লুকোজ প্লাস আই এন CaCl2 বাই ভি টোটাল। ভি টোটাল মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি আর টি। তাহলে এখান থেকে পায়ের ক্যালকুলেশন করব। তাহলে এই দুটো ভাবে পায়ের ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেছে যে কী অ্যাকচুয়ালি পাই জিনিস, সেটা বোঝা গেছে যে পাই এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন, এই কলিগেটিভ প্রপার্টির মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন পাই থেকে থাকে। ঠিক আছে, এটা ব্যাপার এটা। আর এইখানে ফর্মুলাটাও এরকমভাবে একটুখানি লিখতেও পারো, এটা তো আর বলার দরকার নেই আর কি, তাও একটু বলে দিই, অনেক সময় দেখা গেল হয়তো মানে প্রবলেম করতে পারে। সেটা হচ্ছে পাই ইকুয়াল টু আমি লিখলাম তো আই এন সলিউট বাই ভি সলিউশন আর টি। তাহলে এটাকে একটু ভেঙে লিখতে পারি, আই এন সলিউটটাকে লিখতে পারি তো ডাব্লু সলিউট বাই এম সলিউট ইন্টু ভি সলিউশন আর টি। এটা মনে রাখতে পারো, এই জাস্ট ভেঙে দিয়েছি আর কিছু করিনি। ঠিক আছে, আর এটুকু যেন মাথায় থাকে, এখানে যে সিটা করছি সেই সিটা যেন সবসময় কিসের ইউনিটে থাকে, মোলারিটি, নট আদার্স ইউনিট, ক্যাপিটাল এন। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক। মোটামুটি এখান থেকে অভিশ্রাবণ চাপ থেকে যেগুলো মানে অভিশ্রাবণ চাপ বা কলিগেটিভ প্রপার্টি থেকে যা টাইপের হয় সব আলোচনা করেছি। এর পরেরগুলোতে থেকে আমরা নিউমেরিক্যাল এক জায়গায় পুরো ফর্মুলাগুলো করে দেবো। সেই ফর্মুলা করার পর সেখান থেকে আমরা নিউমেরিক্যাল প্রবলেমের দিকে এবার হাঁটবো। সমস্ত ফর্মুলা দেখে এখানে মেনলি আমরা অঙ্ক আসে, সেটা হচ্ছে কোন কোন জায়গা থেকে অঙ্ক আসে। একটা হচ্ছে হেনরি ল, দেখো তোমরা করেছি হেনরি ল থেকে অঙ্ক আসে। 2 নাম্বার হচ্ছে কি না, 2 নাম্বার হচ্ছে তোমার, এবার চলে আসি কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি 4টে আছে, 4টা থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে। 4টের মধ্যে আবার কি বলতে পারি না, 4টের মধ্যে হচ্ছে তোমার একবার হচ্ছে তোমার আই ধরে, মানে যদি সলিউটটা সলভেন্টটা যদি ডিজলভ হওয়ার পর যদি ডিসোসিয়েটেড যদি না হয়, তাহলে আয়ের ভ্যালু 1 ধরে ক্যালকুলেশন করবো, আর অ্যাসোসিয়েটেড হলে আয়ের ভ্যালু বার করবো। বার করার প্রসেস আমি প্রথম একদম কলিগেটিভ প্রপার্টি যখন শুরু হয়েছিল তখন বলে দিয়েছি। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের রুলস, এখান থেকে তোমরা চেষ্টা করবে করার। কী বললাম বোঝা গেছে? এরপরে আমি নিউমেরিক্যাল প্রবলেমে নেক্সট ক্লাসগুলো এবার নিউমেরিক্যাল প্রবলেমের উপরে দেবো। ঠিক আছে, থিওরিটিক্যাল ক্লাস এখানেই শেষ, দা এন্ড থিওরিটিক্যালে। এরপরে আসবে নিউমেরিক্যাল। ওকে, বাই, ভালো থাকো। নেক্সট ক্লাস আবার আসছি খুব তাড়াতাড়ি।